ইলমার নতুন বাসার জন্য ওর প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র কেনা শেষ হতে হতেই বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। রিজার্ভ করা মিনি ট্রাকটা নিয়ে ইলমার সাথে তেজ ওর বাইকে করে সেই বাড়া বাসার সামনে এসে দাঁড়ালো। জিনিসপত্র রুমের ভিতর জায়গা মতো সেট করে দেওয়ার জন্য কয়েকজন কম বয়সী ছেলেকেও ভাড়া করে এনেছিল তেজ। ওদের সহযোগিতায় ইলমার বলে দেওয়া জায়গাগুলোতে একটা মাঝারি আকারের খাট, একটা দুপাল্লার আলমারি, হাঁড়ি পাতিল ও রান্নার সরঞ্জাম রাখার জন্য খোলা ও দরজাওয়ালা দুই সিস্টেম বিশিষ্ট একটা র্যাক, গ্যাসের চুলা, সিলিন্ডার, রাইস কুকার, মিনি ফ্রিজ ইত্যাদি রেখে দিল। কারেন্টের লাইন ঠিক করে দেওয়ার জন্য একজন কারেন্ট মিস্ত্রিও এসেছিল। ফ্যান লাইট সেট করে দিয়ে গেছেন তিনি। এরপর সকলের পারিশ্রমিক মিটিয়ে দেওয়া হয়ে গেলে তেজ ইলমার রুমের বিছানার উপর বসে পড়ল। পিছনের দিকে দুহাত ভর দিয়ে হালকা ঝুঁকে, দু চোখ বন্ধ করে মাথাটা হালকা উপরের দিকে স্থির করে রেখেছে। ইলমা কিছুটা দূরে দাঁড়িয়ে বলল, চা পান করবেন তেজ? তেজ বলল, আমি তো নর্মাল চা পান করি না, গ্রিন টি পান করি। ইলমা ভ্রু কুঁচকে বলল, কি টি? তেজ ওভাবে থেকেই আবারও বলল, গ্রিন টি। গ্রিন মানে সবুজ আর টি মানে চা, তাহলে গ্রিন টি মানে সবুজ চা? তেজ সোজা হয়ে বসে ইলমার দিকে তাকিয়ে বলল, না, রংটা ঠিক সবুজ না, হালকা সবুজ হয়, আবার কখনো কখনো একটু সোনালী কালারও হয়। এই চায়ের নাম গ্রিন টি রাখা হয়েছে কারণ কারণ এটা অক্সিডাইজড হয় না, মানে চায়ের পাতাগুলো শুকালেও এর রং কালো হয় না, সবুজ ভাবটা থেকেই যায়। তেজ একটু গলা খাকারি দিয়ে বলল, গ্রিন টি আসলে তৈরি হয় ক্যামেলিয়া সিনেনসিস নামক গাছের কচি পাতা দিয়ে। ওই একই গাছ থেকে ব্ল্যাক টিও বানানো হয়, শুধু বানানোর প্রক্রিয়াটা আলাদা হয়। গ্রিন টিতে পাতাগুলো শুকানো হয় কিন্তু ফরমেন্ট করা হয় না, তাই এর রং, ঘ্রাণ ও অ্যান্টিঅক্সিডেন্ট গুলো অক্ষত থাকে। ইলমা মুখ কুঁচকে বলল, এত বাড়ি বাড়ি কথা বুঝে আমার কাজ নেই, আপনি বরং এইসব গ্রিন ফ্রিন টি খাওয়া ছেড়ে কুসুম গরম পানির সাথে নিম পাতার রস গুলিয়ে খাইয়েন, সেটা শরীরের জন্য ভালো উপকারী হবে। তেজ বাঁকা হেসে বলল, অনেকেই বলে গ্রিন টির স্বাদ নাকি বিদঘুটে লাগে তাদের কাছে। আমি যেহেতু এমন বিদঘুটে স্বাদের চা পান করে অভ্যস্ত, তাই আমার কাছে নিম পাতার রসটাও পান করা আহামরি কঠিন বিষয় না, মিস ইলমা। ইলমা প্রত্যুত্তরে আর কিছু বলল না। র্যাকের নিচ তাক থেকে কিছু সবজি বের করে নিয়ে তা কাটতে শুরু করলো। কিছুক্ষণ পর ইলমা বলল, রাতের খাবার এখান থেকে খেয়ে যাবেন আপনি? তেজ বলল, না, আমি এখনই বের হব। নির্ঝর একাই আছে বাংলোতে, কোমর ব্যথার কতটা কি উন্নত হলো দেখতে হবে আমায়। আচ্ছা, ঠিক আছে। অতঃপর তেজ ওখান থেকে রওনা করলো। সন্ধ্যার আকাশটা সূর্যের শেষ গাঢ় লালচে রঙে ঢেকে গিয়েছে। বাংলোর ভিতরে নিস্তব্ধতা নেমে এসেছে। ড্রয়িং রুমের মেঝেতে কোমরের উপর দুহাত মুষ্টিবদ্ধ করে রেখে পায়চারি করছে সারফারাজ। গাঢ় নীলাভ মণিবিশিষ্ট চোখজোড়ার চারপাশের সাদা অংশ হালকা রক্তিম বর্ণ ধারণ করে আছে। পূর্বের ন্যায় কপালের ও গাড়ের সূক্ষ্ম শিরাগুলো দেখা যাচ্ছে স্পষ্ট। নির্ঝর সোফার উপর গুটিসুটি হয়ে বসে আছে। দুই হাঁটুর মাঝে হাত গুজে রেখেছে। নির্ঝরের ঠোঁট জোড়া মৃদুভাবে কাঁপছে। দাঁত দিয়ে একটু পরপর কামড়াচ্ছে অবচেতনভাবে। ভয়ে সর্বশরীরের রোমকূপ একটু পরপর শিউরে শিউরে উঠছে নির্ঝরের। মনে মনে আওড়াচ্ছে, আল্লাহ, এবারের মতো বড় ভাইয়ের হাত থেকে বাঁচিয়ে নিন। আমি আর মিথ্যে কথা বলবো না। তেজ ভাই, আজ তুমি শেষ। তোমার সাথে এই নির্ঝরিয়াও শেষ হবে। সারফারাজ ভাই তোমার আসল রূপ জেনে গিয়েছে। সারফারাজ পায়চারি থামিয়ে নির্ঝরের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, যদি কোনোভাবে আমার এখানে আসার খবর তেজের কানে পৌঁছায় আর সে এখানে না আসে, আজ তাহলে তোর একটা হাড়ও অক্ষত রাখবো না আমি, নির্ঝর, বুঝেছিস? নির্ঝর কেঁপে উঠল, বড় ভাইয়া, তুমি তো আমার ফোন সেই কখনই জমা নিয়েছ। আমি কিভাবে তেজ ভাইয়াকে তোমার আসার কথা জানাবো বলো? সারফারাজ আর কিছু বলল না। নিজের রুমে থাকতে থাকতেই কেমন বিরক্ত বোধ হচ্ছিল পিহুর। তাই পিহু নিজ রুম থেকে বেরিয়ে নীরার রুমে যাবে বলে মনে স্থির করলো। সিঁড়ি বেয়ে নিচে এসে নীরার রুমের দিকে অগ্রসর হতেই পিহু ওর শাশুড়ি মা তাহমিনার খানের রুমের সামনে এসে থেমে গেল। ভিতর থেকে তাহমিনার হালকা কণ্ঠস্বর ভেসে আসছিল, এই সবগুলো কাঁথা আমার নাতি নাতনিদের জন্য এত বছর ধরে যত্ন নিয়ে বানিয়েছি আমি। এই কাঁথাগুলো এবার পিহুমাকে দিতে হবে। তাহমিনার কথা শুনে পিহুর মুখ হালকা হা হয়ে গেল। বিয়ে হয়ে এই বাড়িতে এসেছে মোটে
দুদিন হলো, আর এখনই ওর শাশুড়ি মা ওর হাতে হবু সন্তানদের জন্য বানানো কাঁথা তুলে দেওয়ার কথা বলছেন। পরপরই পিহুর শ্যামরঙা মুখশ্রী লজ্জায় কেমন লালচে বর্ণ ধারণ করলো মুহূর্তেই। পিহু হালকা হেসে মনে মনে বলল, মা হবার অনুভূতি পৃথিবীর ভিতর সব থেকে শ্রেষ্ঠ অনুভূতি হয়তো। আমি আমার 4 মায়ের মতো মা হতে চাই। জন্মদায়িনী মা ও 3 শাশুড়ি মায়ের গুণগুলো একটু একটু করে নিজের মাঝে ধারণ করতে চাই, যেন আমার সন্তানেরা গর্বের সাথে বলতে পারে তাদের মা বেস্ট মা। অতঃপর পিহু সেখানে আর না দাঁড়িয়ে নীরার রুমের দিকে হাঁটা ধরল। নীরার রুমের দরজার সামনে এসে দরজায় কড়া নাড়ল পিহু। দরজাটা হালকা ভিড়ানো ছিল। ভিতর থেকে নীরার কণ্ঠস্বর, কে? ভিতরে আসো বাক্যটি ভেসে আসলে পিহু ভিতরে প্রবেশ করলো। নীরা বিছানায় বসে বই পড়ছিল। পিহুকে দেখে বইটা বন্ধ করে হাসি মুখে বলল, পিহু আপু, তুমি? এসো, আমার পাশে এসে বসো। পিহু হালকা হাসির রেখা ঠোঁটে বজায় রেখে নীরার মুখোমুখি বিছানায় বসে বলল, বই পড়ছিলে? হুম, আমার গল্পের বই ভীষণ ভালো লাগে পড়তে। পিহু নীরার কোল থেকে বইটা উঠিয়ে নিয়ে তাতে হাত বুলালো। শরৎচন্দ্রের দেবদাস বই এটা। পিহু বলল, শেষ কবে গল্পের বই পড়েছিলাম খেয়াল নেই। তোমার বই পড়তে ভালো লাগে আপু? হুম, হয়তো পড়ার প্রতি ভালো লাগাটা এত বেশি হওয়ার জন্যই উচ্চ মাধ্যমিকের গণ্ডিটুকুও পেরোনোর সৌভাগ্য হয়নি আমার। নীরা লক্ষ্য করল এই কথাটুকু বলতে গিয়ে পিহুর মুখটা মলিন বর্ণ ধারণ করেছে। তাই নীরা পরিস্থিতির মোড় ঘুরাতে বলল, আগে হয়নি তো কি হয়েছে, এখন হবে। আমি পড়াবো তোমায়। পিহুর অবাক নয়নে তাকালো নীরার দিকে। হালকা হেসে বলল, এই বয়সে এসে বাচ্চাকালের পড়া পড়বো আমি? লোকে শুনলে হাসবে নীরা। এখানে হাসার কিছু নেই আপু। আর যারা হাসবে তারা নিজেরাই এক একজন মূর্খ। কারণ শেখার আর জানার জন্য বয়স লাগে না, লাগে আগ্রহ। তোমার মধ্যে যদি পর্যাপ্ত পরিমাণ আগ্রহ থাকে তাহলে তুমি আবারও পড়তে পারবে। হোক না সেই শিক্ষার ধাপ তোমার বর্তমান বয়সের তুলনায় অনেক পিছনে, তাতে কিছু যায় আসে না, বুঝলে? পিহুর চোখ জোড়া ছলছল করছে। এই অশ্রুরা কি সুখের? নাকি এতকাল ধরে যে জানার আগ্রহ মনের মধ্যে এক প্রকার কবর দিয়ে রেখেছিল? বলা চলে সেই কষ্টের অশ্রু। নিজের ও পাশের ঘরে যে মেয়েটা থাকে, দুজনের পরিমাণেই ভাত ও তরকারি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছে ইলমা। পাশের ঘরের মেয়েটা এখনো বাহির থেকে ফিরেনি। মেয়েটার নাম কি, বয়স কেমন, চলন বলন কেমন হবে সেই সম্পর্কে কিচ্ছু জানে না ইলমা। ভাবছে মেয়েটা বাহির থেকে ফিরলে খাবার নিয়ে যাবে ওর কাছে, পাশাপাশি পরিচয়টাও হয়ে নেবে। ইলমার রান্না প্রায় শেষের দিকে। সেই সময় পাশের রুমের বাহির পাশে থাকা দরজাটা হালকা খোলার শব্দ ইলমার কানে এলো। ইলমা চুলার দাঁড় থেকে উঠে নিজের রুমের দরজার সামনে এসে দাঁড়ালো। দেখলো একজন শার্ট প্যান্ট ও ক্যাপ পরিহিত কেউ পাশের রুমের দরজা খুলছে। ইলমা ভ্রু যখন কুঁচকে এলো, মনে মনে বলল, বাড়ির মালিক যে বললেন ও এখানে যিনি থাকেন উনি একজন মেয়ে, কিন্তু ওনার পোশাক দেখে তো মনে হচ্ছে না উনি একজন মেয়ে। তাহলে কি একজন অপরিচিত ছেলের সাথে আমাকে বাসা শেয়ার করে থাকতে হবে? না না, এ কি করে হয়? বাংলোর মূল দরজা পেরিয়ে ডান হাতের শাহাদাত আঙ্গুলে বাইকের চাবির রিংটা ঘুরাতে ঘুরাতে সিজ বাজাতে বাজাতে ভিতরে প্রবেশ করলো তেজ। সারফারাজ পায়চারি থামিয়ে নিজের অগ্নিদৃষ্টি স্থির করলো তেজের উপর। নির্ঝর তেজকে দেখা মাত্র শুকনো ডুব গিলল একবার। তেজের কানে হেডফোন লাগানো ছিল, হয়তো গান শুনছে। গানের তালেই শরীর হালকাভাবে দুলাচ্ছে তেজ। তেজ চোখ বন্ধ করে ওভাবেই হেলিয়ে দুলিয়ে সামনের দিকে এগিয়ে আসছে। চোখ মেলে সামনেটা দেখছে না। তেজ গেয়ে উঠল, হাই রসেতে রসেতে ডুবেছে জওয়ানির আগুন, থামালেও থামে না এই প্রেমের ফাগুন। নেশা নেশা লেগেছে প্রেমের নেশা, তাই মজনু আ আ আ হ্যাঁ, নেশা নেশা লেগেছে প্রেমের নেশা, তাই মজনু দেবে লালাকে শেষা। বাকিটুকু শেষ করার আগেই তেজ চোখ মেলে সামনে তাকালো। সারফারাজকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তেজ ওভাবেই স্থির হয়ে ডুব গিলল একবার। গার হালকা বাঁকিয়ে সারফারাজের পিছনে নির্ঝরের দিকে তাকাতেই নির্ঝর ওর হাত দিয়ে নিজের গলার উপর টান মারার ইঙ্গিতে বুঝালো, আজ সে শেষ। সারফারাজের স্থির গম্ভীর্যময় অগ্নিদৃষ্টি তেজের বুকের ভিতর কেমন করে এসে যেন বিঁধল। তেজ দুকদম এগিয়ে এসে বলল, ভাইয়া তুমি এখানে? সারফারাজ উত্তর দিল না। সারফারাজ এই দৃষ্টি যেন বুঝাচ্ছে সে নিজে একজন আহত সিংহ আর তেজ ওর শিকার। তেজের ঠোঁটদ্বয় গলা কলিজা শুকিয়ে কাঠ হয়ে এসেছে এটুকু সময়েই। তেজ আবারও কিছু বলার জন্য উদ্যত হলে সারফারাজ সজোরে তেজের বাম গালে একটা থাপ্পড় দিল।
থাপ্পড়ের তেজিভাব যেমন ছিল, শব্দও তেমন প্রখর ছিল। নির্ঝর ভয়ে আরো জড়সড় হয়ে গেল এবার। তেজের মাথা একপাশে ঘুরে গেল। তেজের ঠোঁটের কার্নিশ বেয়ে রক্ত বেরিয়ে এলো। কয়েক সেকেন্ডে নিস্তব্ধ রইল পুরো বাংলার পরিবেশ। নির্ঝরের ভীতিশ্বাস, সারফারাজের রাগী প্রশ্বাস ও তেজের আহত শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে কেবল। তেজ এক হাত নিজের গালের উপর চেপে ধরে মাথা নিচু করে রইল। ঠোঁটের কোণ বেয়ে রক্ত গড়িয়ে পড়ল দুফোঁটা। সারফারাজের দৃষ্টি রূপ পরিবর্তন করলো। সারফারাজের রাগকে চাপা দিল ঘৃণা, হতাশা ও বাইদের থেকে পাওয়া প্রতারণার নোংরা চাদরখানা। সারফারাজ তেজের বুকের বাম পার্শ্বে এক আঙ্গুল দ্বারা হালকা প্রেসার দিয়ে ঘৃণা মিশ্রিত কণ্ঠে বলল, তুই কি আমার সেই ছোট ভাই তেজর খান তেজ, যাকে আমি নিজের প্রাণের থেকেও বেশি বিশ্বাস করেছিলাম? সারফারাজের এই প্রশ্নটা তেজের বুকে অদৃশ্য ধারালো ছুরি দ্বারা করা প্রথম ক্ষত ছিল। সারফারাজ আবারও বলল, তোর সেই নিষ্পাপ মুখের আড়ালে যে এমন নোংরা জঘন্য একটা রূপ থাকবে আমি কল্পনাও করতে পারিনি। আমাদের বিশ্বাস, ভরসা, স্নেহ ও পূর্ণ স্বাধীনতার এভাবে প্রতিদান দেওয়ার আগে তোর কলিজাটা একটু কাঁপল না কেন? তেজের দু চোখ অশ্রুতে টলমল করে উঠল। মুখ ফুটে একটা টু শব্দ করার শক্তি তেজ পেল না। সারফারাজ বলল, তুই এক এক দিন এক এক মেয়ে নিয়ে ঘুরিস, ক্লাবে ক্লাবে যাস, দামি দামি মদ পান করিস। তুই আমার ভাই। এই সারফারাজ ইউসুফ খানের শরীরে যেই রক্ত বইছে তোর শরীরেও একই রক্ত বইছে। আমি যেই গর্ভে ঠাঁই পেয়েছিলাম, যেই মা বাবার শিক্ষায় বড় হয়েছিলাম, সেই একই গর্ভে তোরও ঠাঁই হয়েছিল। একই মা বাবার শিক্ষায় তুইও বড় হয়েছিলি। তাহলে কেমনে পারলি এই খান বংশের রক্তে এমন কলঙ্কের দাগ লাগাতে? তেজের বুকের ভিতরটা জখমের পর জখমে ভরে গেল এবার। তেজ ব্যথিত কণ্ঠে বলল, ভাইয়া আমি। সারফারাজ কথা শেষ করতে দিল না তেজকে, গর্জে উঠে বলল, চুপ, একটা শব্দ ওই মুখ দিয়ে বের করবি না। তুই যদি খান বংশের সন্তান না হতি, তাহলে এই ঘরেই তোকে আমি জীবন্ত পুঁতে ফেলতাম এমন বিশ্বাসঘাতকতা করার জন্য। তেজের দু চোখ থেকে অশ্রুরা ঝরে পড়ছে। ফর্সা গালটাতে সারফারাজের থাপ্পড়ের দাগ বসে লাল বর্ণ ধারণ করেছে। ঠোঁটের কার্নিশের ফাটা জায়গা থেকে আর রক্ত পড়ছে না। তেজ বলল, আমি ভুল করেছি ভাইয়া, কিন্তু বিশ্বাস করো আমি আমি এমনটা। সারফারাজ চিৎকার করে বলল, এনাফ তেজ। আজ তোকে জানে মারতে আমি পারলাম না ঠিকই, কিন্তু আজ থেকে তুই আমার ভাই রইলি না। তোকে ঘেন্না করতেও আমার ঘেন্নারও রুচি কাজ করছে না। তুই কেবল আমার সাথে না, খান পরিবারের সহজ সরল মানসিকতার প্রতিটা মানুষের সাথে নিখুঁতভাবে ছলনা করেছিস, বিশ্বাসঘাতকতা করেছিস। তোর কোনো ক্ষমা নেই। তেজ সারফারাজের সামনে হাঁটু ভেঙে বসে পড়ল। সারফারাজ দু কদম পিছিয়ে গিয়ে গভীরভাবে নিঃশ্বাস ফেলে বলল, তুই আজ আমাকে শুধু ভাই হিসেবে না, মানুষ হিসেবেও মেরে ফেলেছিস তেজ। তুই আজ প্রমাণ করে দিয়েছিস রক্তের সম্পর্কের চেয়েও বিষাক্ত হতে পারে মানুষের চরিত্র। সারফারাজ তেজের থেকে মুখ ফিরিয়ে নিল। তেজের গলা কাঁপছে, বুকটা উঠানামা করছে তীব্র অনুতাপে। চোখ দিয়ে অজর অশ্রুরা ঝরে পড়ছে। তেজ বলল, ভাইয়া আমার দিকে একবার তাকাও, প্লিজ তাকাও, রাগী নজরেই তাকাও। তোমার চোখের ওই ঘৃণা আমি নিতে পারছি না ভাইয়া। আমি মরে যাচ্ছি ভাইয়া, আমার ভিতরটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সারফারাজ তবুও ফিরল না তেজের দিকে। তেজ বসা অবস্থাতেই হেসড়ে এগিয়ে এসে দু হাতে সারফারাজের দুপা জড়িয়ে ধরলো। সারফারাজ সঙ্গে সঙ্গে চোখ বুজে দু হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে ধরলো। তেজ শব্দ করে কাঁদতে কাঁদতে বলল, তুমি আমাকে মারো ভাইয়া, আমাকে কেটে ছিঁড়ে ফেলো, যা খুশি করো তুমি আমার সাথে, কিন্তু এভাবে আমার থেকে মুখ ফিরিয়ে নিও না ভাইয়া। তোমার ছোট ভাই তেজ আমি। তোমার পায়ে ধরে আমি ক্ষমা ভিক্ষা চাচ্ছি আমি। শুধু একটু ক্ষমা ভাইয়া। তুমি যে আমার অহংকার ভাইয়া, আমার প্রেরণা তুমি। আমি সত্যিই মরে যাব, কসম। সারফারাজ ওর সর্বোচ্চ শক্তি খাটিয়ে তেজের বাঁধন থেকে নিজের পা ছুটিয়ে খানিকটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে ঘৃণাভরা কণ্ঠে বলল, তোর কান্না, অসহায়ত্ব আমার হৃদয়কে আজ স্পর্শ করতে পারছে না তেজ। এমনিও আজ থেকে আমি জানবো আমার কোনো ছোট ভাই নেই, না তেজওয়ার খান আর না নির্ঝর খান। তোরা দুজনই আজ থেকে আমার কাছে মৃত। এই বলে সারফারাজ আর এক মুহূর্তের জন্য সেখানে দাঁড়ালো না। বাড়ি কদম ফেলে বেরিয়ে গেল বাংলো থেকে। পিছন থেকে তেজের আহাজারি মিশ্রিত ডাক সারফারাজের কানে পৌঁছালেও ওকে থামাতে সক্ষম হলো না। নির্ঝর হাঁটুতে মুখ গুজে হু হু করে কাঁদছে। তেজ মেঝেতে বসে হু হু করে কাঁদছে আর চিৎকার করে বলছে, ভাইয়া একবার থামো ভাইয়া, আমি ভুল করেছি। আমি মেনে নিচ্ছি আমার ভুলটা। ভাইয়া এভাবে আমাদের ফেলে যেও না তুমি। মরে যাবো ভাইয়া, মরে যাবো।